আচ্ছা, আমরা দেখলাম যে এই ক্রিসমাস উইন্ডো যেটা মানে যেটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষেত্রে একটা জেনারেলি একটা বড় উইন্ডো, মানে যেটাতে অনেক সিনেমা প্রায় বিগত অনেক বছর ধরে অনেক সিনেমা রিলিজ করে আসছে। তো এই বছরও আমরা দেখলাম যে খাদান রিলিজ করলো, এরা মেগা হিট, এবং মানে এতটা হয়তো লোকে এক্সপেক্টও করেনি। একই সাথে তার কারণ হলো যে পুষ্পা 2ও চলছিল, তো সেটার একটা নিজস্ব অডিয়েন্স ছিল ইভেন বাংলা থেকেও। তো এতটা যে কালেকশন হবে, এখন প্রায় নেট কালেকশন 18 কোটির কাছাকাছি। একই সাথে তার সাথে যে প্রতিনিধি গুপ্তর চালচিত্র এবং আরও যে সন্তান রিলিজ হলো, সেইগুলো আমরা দেখছি কিন্তু মানে ওয়েল অ্যান্ড গুড, বেশ ভালো চলেছে। তো এই যে এতগুলো সিনেমা একসাথে রিলিজ করলো এবং ভালো চললো এবং এখনো চলছে, তো এইটা নিয়ে তুমি কি বলবে? মানে এটা তাহলে কি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি তার পুরনো গৌরব আবার ফিরে পেতে চলেছে? না মানে এটা তো বলা খুবই মুশকিল। আর ওইভাবে তো একটা সিনেমা বা সবাই যেটা বলে, বড় বড় যারা সিনেমা বোঝে বা সিনেমা নিয়ে যারা আলোচনা করেন তারাও বলে, এবং আমিও সেটা বলবো যে একটা এই যে মানে একটা উইন্ডো দিয়ে বা 3-4টে সিনেমা ডিসেন্ট কালেকশন করছে বলে বা খাদানকে আমরা মানে অন্যভাবে দেখবো, মানে এক্সেপশন হিসেবে ধরবো, কারণ ওটা তো বারবার হবে না। পরেও যদি একটা কমার্শিয়াল সিনেমা হয়, 2 মাস পর যদি রিলিজ হয়, খাদানের মতন তো নাও ব্যবসা করতে পারে, রাইট? তো তার জন্য মানে খাদানের মতো যে আবার ব্যবসা হবে এটা কিন্তু ধরা যাচ্ছে না, যে আজকে খাদান হিট হয়েছে বলে কালকে একটা কমার্শিয়াল সিনেমা হিট হয়ে যাবে, নাথিং লাইক দ্যাট। কিন্তু এটা যদি হয় পরপর চেন ওয়াইজ, যে আজকে খাদান রিলিজ হলো, পরের দিন আর একটা মানে অন্য ধারা সিনেমা রিলিজ হলো, সেটাও একটা ভালো বিজনেস করলো, তারপরে আবার মানে আই থিঙ্ক ধরে নিলাম খাদান 2 বেরোলো, ওটা ভালো রিলিজ করলো, জিদ্দার একটা সিনেমা বেরোলো কমার্শিয়াল সিনেমা, সেটা ভালো রিলিজ মানে ভালো পারফর্ম করলো, হ্যাঁ মানে ভালো হিট হলো, সুপার হিট হলো। বা অঙ্কুশের মির্জা 2 এলো, মির্জা 2 এসে মির্জা 1 অতটা ভালো পারফর্ম করতে পারেনি, তো মির্জা 2 যখন আসবে তখন যদি ওটা আরো ভালো পারফর্ম করতে পারে, তো আই থিঙ্ক দ্যাট ইজ দ্য গ্লোরি, আই মিন দ্যাট ইজ দ্য সাকসেস। বাট ইফ দেয়ার ইজ দ্য হলোনেস, আই মিন এই শুধুমাত্র যদি এই উইন্ডোটা মানে দেখা হয়, আর বাকি যদি ওই 3 মাস, মানে আমরা বলছি এই ক্রিসমাস থেকে এই 2 মাস ভালো চলেছে, কিন্তু বাকি কিন্তু ওই 2024-এর বাকি ওই ইয়ারটাতে আর কোনো সিনেমা ঠিকভাবে চলেইনি। তো এটাই বলতে যে এই হলোনেসটা বলার মানে এটাই, যে এক জায়গায় হচ্ছে মানে 1 মাস চললো, 2 মাস চললো, আর বাকি 8 মাস 6 মাস চললো না, একটা মানে শূন্যতা থেকে গেল, ভয়েডনেস থেকে গেল, তাহলে কিন্তু হবে না। তো সেক্ষেত্রে আমি মনে করি যে এটা একটা দেখা গেল যে এখনো যদি ভালোভাবে ট্রাই করা যেতে পারে, এটা আমি অবশ্যই বলবো। মানে সব দিকেরই তো একটা পজিটিভ আর নেগেটিভ সাইড থাকে, তো পজিটিভ সাইড এটা হচ্ছে যে ভালোভাবে যদি ট্রাই করা যেতে পারে তাহলে বাঙালি অডিয়েন্স কিন্তু এখনো সাপোর্ট করবে, মানে মুখ ফিরিয়ে নিয়েছে ঠিকই একদমই, কিন্তু তাও সাপোর্ট করবে। হ্যাঁ, যদি একটু মানে নিজের দিক থেকে ট্রাই করা যায়, মানে অ্যাজ এ মেকার, কারণ মেকারদের তো দোষ আছে, যা বানালাম করে দিলাম ভাই, এবার দেখে নেবে, আর কলকাতার বাসীরা দেখবে আর বাকিরা কেউ দেখবে না, মানে ধরেই না যে ওয়েস্ট বেঙ্গলে আর কোনো মানে রুরাল অডিয়েন্স ধরেই না, মানে এক্সেপ্ট আরবান অডিয়েন্স। হ্যাঁ, মানে শুধু মাল্টিপ্লেক্সে যাবে আর তাও কলকাতা কেন্দ্রিক, ওটাই বলতে চাইছি, মানে শুধু মহানগর কেন্দ্রিক, ঠিক আছে, শুধু মহানগর কেন্দ্রিক, মানে আর যে মফস্বল আছে বা কলকাতার থেকে শহর, ছোট শহর, মানে ইভেন দুর্গাপুর, এগুলোকেও ধরে না। কিন্তু দুর্গাপুর এইগুলো কিন্তু এগুলো শিল্প আছে, কলকাতাতে তো কি শিল্প হয় আমি যদি বলি আর কি, না না ফ্যাক্টরি গতভাবে তো তাই, কিন্তু আমি যদি বলি তো আর কি, এটা তো মেকারদের দোষ। তো এটাই আর কি, এখন দেখা যাক কি হয়। তো এখান থেকে এবার আমি ঢুকছি আরেকটা প্রশ্নতে, সেটা হলো যে খাদান আমরা দেখলাম যে একটা মেগা হিট সিনেমা, তার মোটামুটি নেট কালেকশন এখন 18 ক্রোর্স, 18 কোটির কাছাকাছি বা তার একটু বেশি। হ্যাঁ, তো সাউথ যেমন নিজেদের সিনেমা রিলিজ করবার পর নিজেদের একটা টার্গেট অডিয়েন্স থাকে যে আমাদের সাউথের লোকজন একটা সংখ্যক দেখবে এবং এই ব্যবসা দেবে। তো খাদানের ক্ষেত্রে এই যে 18 কোটি নেট কালেকশন করলো, সেটা তো অনেক কটা জায়গাতে রিলিজ করেছে, যা ইন্টারন্যাশনালিও আমরা দেখলাম যে দুবাই প্রিমিয়ার সবে শেষ হলো, তারপরে হলো যে আরও বিভিন্ন জায়গায় দিল্লি, মুম্বাই, হানতায়, এবং সেখানেও কিন্তু যথেষ্ট ভালো ফেয়ার করেছে, বেশ ভালো চলেছে। তো তাহলে কি খাদান মানে খাদানের থ্রু দিয়ে বাংলা মানে সিনেমা
এরকম আরো কিছু সিনেমা আনতে চলেছে যে যাদের নিজস্ব অডিয়েন্স কাউন্ট বাংলা সিনেমার মানে বাংলা অডিয়েন্স একটা থাকবে এবং একই সাথে আবার ইন্টারন্যাশনাল অডিয়েন্স বা ন্যাশনাল অডিয়েন্স অল ওভার ইন্ডিয়ার একটা নট বিলঙ্গিং ফ্রম দি বেঙ্গলি রিজিয়ন বা এই নর্থ ইস্টার্ন সাইড অফ ইন্ডিয়া অন্য জায়গা থেকেও উঠবে বা করবে এই অডিয়েন্সটা কি খাদানের থ্রু দিয়ে বাংলা সিনেমা বা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি ক্যাপচার করতে পারবে? তোমার কি মনে হয় এটা নিয়ে একটু বলো। হ্যাঁ, প্রডিউসাররা যেটা বলেছেন না, দেব নিজে বলেছেন যেটা তার কোম্পানি থেকে, যে বেশিরভাগটাই ফ্যামিলি অডিয়েন্স, মানে ফ্যামিলি অডিয়েন্স দেখেছেন বেশিরভাগটা, এবং রিপিটেড ভ্যালুটা ক্রিয়েট হয়েছে, মানে তুমি দেখেছো দিয়ে আবার তুমি দেখেছো, মানে 2-3 বার দেখেছো। আচ্ছা, তো বেশিরভাগটাই কিন্তু বাঙালি অডিয়েন্স থেকে এসছে। আচ্ছা আচ্ছা, বেশিরভাগটাই ঠিক আছে, এসছে মানে বাইরে থেকেও এসছে, যেমন মুম্বাই ভালো চলেছে, বা দিল্লিতে চলেছে, বা দুবাইয়ে রিলিজ করছে, শুনলাম দুবাইয়ে নাকি ভালো চলেছে, মানে যে কটা রিলিজ পেয়েছে সেই কটা তো ভালো চলছে, কিন্তু মেইনলি কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে এসছে। তার মানে কালেকশন আউটসাইড মার্কেটটা এখনো সেভাবে না, আউটসাইড মার্কেট ট্যাপ করতে প্রচুর দেরি আছে, এবং ধারাবাহিকভাবে এইরকম ধারাবাহিকভাবে আমি যেমন আগে বললাম তুমি এটাকে, যে ওইভাবে চ্যানেল ওয়াইজ করতে থাকলে তবে ট্যাপ হবে। মানে মানুষ যখন দেখছে একটার পর একটা চলে আসছে, একটার পর একটা চলে, তখন একবার মানুষ গিয়ে দেখবে যে কি ভাই দেখি যাবে, একটা এলো দিয়ে 2 বছর নাই খাওয়া, তাহলে কি মানে মানুষের কাছে তো সেই মানে এক্সপোজারটা নেই, মানে হ্যাঁ সেটাই, মানে কনসিস্টেন্সি এটা সবচেয়ে বড় ফ্যাক্টর সবকিছুতে। আমরা দেখছি যে 2025-এও কিন্তু সৃজিতের সত্যি বলে সত্যি কিছু নেই দিয়ে মানে বাংলা সিনেমা মোটামুটি এটা শুরু করলো। তো বলা হচ্ছে যে আই থিঙ্ক কালেকশন খুব একটা ভালো করছে না, আমি যতদূর জানি, কিন্তু উনি ওনার যে 2-3 বছরের যে বডি অফ ওয়ার্কের থেকে এটা বেটার হয়েছে তাই শুনলাম। আচ্ছা, মানে আরেকটা কোয়েশ্চেন যেটা হলো যে অনেক আমি ইউটিউবে থাম্বনেল দেখলাম যে সত্যি বলে সত্যি কিছু নেই সৃজিতের বেস্ট ওয়ার্কগুলোর মধ্যে একটা, তুমি কি রেট করবে, মানে তুমি কি সেই রকম কিছু রাখবে? মানে খুব ভেরি গুড ওয়ার্ক, মানে বেস্ট ওয়ার্কের মধ্যে একটা আমি বেস্ট ওয়ার্ক আমি নিজে সৃজিতের যা কাজ দেখেছি তাতে আমার বেস্ট ওয়ার্ক কখনোই মনে হয় না। তখন ওনার বেস্ট ওয়ার্ক যদি থাকেই তাহলে চতুষ্কোণ আছে, ওয়ান অ্যান্ড অনলি আমার মনে হয় চারিদিক থেকে সেটা কিন্তু 22 শ্রাবণ বেস্ট ওয়ার্ক যদি হয়। তার কারণ এই যে সৃজিতীয় টুইস্ট যেটা উনি কিন্তু সেটা প্রথম শুরুই করলেন 22 শ্রাবণ, এর আগে তো উনি করেননি। চতুষ্কোণটা অসাধারণ, মানে সিনেমাটোগ্রাফি মানে ডিরেক্টরশিপ এবং একই সাথে প্যারালালি কতগুলো গল্প চলছে যেটা অডিয়েন্স নতুন ভাবে দেখছে বাংলা সিনেমায়, এটা বোধহয় অভূতপূর্ব আগে কখনো হয়নি, কিন্তু মানে নিউ জেনারেশন একদম। এবং কিন্তু সেটাও ওই যে টুইস্টটা দিল শেষে পরমব্রত যখন ধরলো, তো সেটাও কিন্তু দেখো তুমি সেই সৃজিতীয় টুইস্টই যেটা কিন্তু 22 শ্রাবণ থেকে নেওয়া হলো, মানে ওর টাইপ অফ ওয়ার্কের দিকে যাচ্ছে। তো যাই হোক সেটা আলাদা, হ্যাঁ মানে কারোর অন্য কিছু ওপিনিয়ন থাকতেই পারে। সত্যি বলে সত্যি নেই গিয়ে কি মনে হলো যে এটা মানে কিরকম, তুমি 1 থেকে 10-এর মধ্যে কত রেট করবে? প্রথম কথা তো আমি রেট করার না কেউ নয় নিশ্চয়, কিন্তু এমনি বলতে পারি, তোমার পার্সপেক্টিভ একদম এমনি বলতে পারি যে এগুলো তো অনেক কিছু ফ্যাক্টর আছে, যেমন ধরো 12 ব্যাঙ্গি ম্যান, মেন তো গল্পটা 12 ব্যাঙ্গি, হ্যাঁ, এবং ওনারা লিখেও দিয়েছেন, এবং ওখান থেকে হয়েছিল একটা যে এক রুকা হুয়া ফ্যাসলা, ওটা একটা বোধহয় থিয়েটার প্লে হয়েছিল, ওখান থেকে অ্যাডাপ্ট করেছেন মানে আমাদের সৃজিত মুখার্জি। তো আই থিঙ্ক যারা মানে হলিউডের কাজটা দেখবে তাদের আই থিঙ্ক খুব একটা ভালো লাগবে না, ঠিক আছে, বা যারা থিয়েটার প্লেটা দেখবে তাদের হয়তো ভালো লাগবে বা মোটামুটি লাগবে, হোয়াটএভার আমি জানি না, বাট যারা কিছুই না দেখে দেখবে তাদের কিন্তু বেশ ভালো লাগবে, বেশ ভালো লাগবে। মানে তুই বলছো যে কম্প্যারিজন করে যদি দেখে তাহলে খুব একটা ভালো লাগবে, মানে মান্নাদের গলায় আমি প্রথম গান শুনছি যে আমার ভালোবাসার রাজপ্রাসাদে, আমার তো এত ভালো লাগলো যে পরের দিকে যারা গাইলো গাইতে পারে। এটা খুব কম জনই করতে পারে যে আমি একটা আসল কাজটা দেখেছি এবং পরে অ্যাডাপ্টেশন দেখছি বা রিমেক দেখছি, হোয়াটএভার দেখছি, তখন এটা মাথায় চলে আসে ভাই ওটা দেখেছি এবার দেখি এটা। হ্যাঁ, কারণ এটা তো দেখো এটা তো মানুষের ইনহেরেন্ট একটা ট্রেট, যেটা আমরা মানে যদি ইয়ের ইতিহাস পড়ি, ফিলোসফি দর্শনের ইতিহাস পড়ি, তাহলে মানুষ কিন্তু চিরকালই প্রথম থেকে আজ অব্দি মানে মানুষ কিন্তু রেসপেক্ট অফ ইয়ে করে বিচার করছে, মানে আমি দৌড়চ্ছি রেসপেক্ট অফ ওই চেয়ারটা যেটা দাঁড়িয়ে আছে বা ওই মানুষটা যেটা দাঁড়িয়ে আছে, তাহলে এই যে কম্প্যারিজন একটা চলেই আসছে। তো
সেটা এবার অবশ্যই এবার অনেক খুব কম মানুষ রয়েছেন যারা যারা মানে কম্পেয়ার করে ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিভিজুয়াল ভাবে দেখেন সবকিছু তারাই কিন্তু বড় মানুষ বা বড় জায়গায় যেতে পারে। তারা যদি দেখেন তাহলে তাদের কিন্তু খারাপ লাগবে না, আমি বলছি তো যথেষ্ট ভালো, যথেষ্ট ভালো। কিন্তু যদি প্যারামিটার নিয়ে বসেন, না রে ভাই মাপবো মানে বিটুইন সিনগুলোকে, হ্যাঁ, এবং অনেক কিছু চেঞ্জেস করেছেন উনি ওনার মতো করে, এবং যেগুলো ভালো, যেগুলো ভালো মানে আমার স্বল্প বুদ্ধিতে যা মনে হয় যে ভালো। এক্স ইকুয়াল টু প্রেমের থেকে বেটার না এক্স ইকুয়াল টু প্রেমে খানিকটা খিচুড়ি হয়ে গিয়েছিল। এক্স ইকুয়াল টু প্রেম উনি দেখা মানে কনসেপ্টটা ওনার দারুণ ছিল, কিন্তু এক্সিকিউট কারণ এগুলো এক্সিকিউট করা খুব মুশকিল। যেমনটা খানিকটা কালকিতে যেমন আমি বলি তোমাকে যে কালকির কথা যখন উঠলো, কালকির ফার্স্ট হাফটা মানে অ্যাভারেজ বা বিলো অ্যাভারেজ, মানে এবার ওনার কথার একটা লজিক আছে এখানে, এবং ভালো ফিল্ম মেকার তারাই হয় যার একটা লজিক থাকে, ব্যাকিং লজিক থাকে, না ইললজিক্যাল হয় না যে তুমি মানে ক্রিটিসাইজ করলা তাতে বলো এই ওটাই তুমি কিছু বলছো না, তাই তো। এবার উনি বলেছিলেন যে আমি জানতাম যে এটা স্লো পেসিং এ যাচ্ছে, আমি এত কিছু কেমিও দেখাচ্ছি, প্রভাসকে ওইভাবে দেখাচ্ছি, তার পেছনে একটা কারণ রয়েছে। তার কারণ হচ্ছে যে যখন আমরা মানে তুমি তো বোধহয় ইয়েতে দেখেছো, ল্যাপটপে দেখেছো, এবং ল্যাপটপের এক্সপিরিয়েন্স আর এর এক্সপিরিয়েন্স আলাদা যেহেতু, হ্যাঁ, তো উনি হলের পার্সপেক্টিভ থেকে বলেছেন যে যখন আমরা লাস্টে দেখলাম যে প্রভাস হচ্ছে কর্ণ, তখন যে থিয়েটারে যে হাইটা আমাকে দিয়ে মানে হাইটা অডিয়েন্সদেরকে দিয়েছে, যে ফিডব্যাক আমি পেয়েছি যে লাস্ট, এবং সবাই বলেছে সেটা যে লাস্ট মানে সিনেমার 3টে পয়েন্ট আছে, মানে প্রথমে শুরু হলো, তুমি দেখেছো বলছি, তুমি শুরু হলো হুক করে দিল, ওই মহাভারতের সিনটা দিয়ে কৃষ্ণ এলো, এমন সিন তৈরি হলো হুক করে দিল, ঠিক আছে, এই তুললো, এই দিয়ে আবার পড়ে গেল, ইন্টারভেলের আগে পর্যন্ত পড়ে গেল, দৌড়ান করে পড়ে গেল, ঠিক আছে, দিয়ে ইন্টারভেল আবার তুলে দিল, কারণ ওইটা হচ্ছে কিন্তু উনি নিজে থেকে বলেছেন যে ওটা যে আমাদের মাইথোলজির যে ইয়ে ছিল, রেফারেন্স ছিল, ওখান থেকে আমি ইন্সপায়ার হয়ে বানিয়েছি, যে আগুনটা যাচ্ছে যেমন জল দুই দিকে ভাগ হয়ে গিয়েছিল, এবং পেছনে ইয়ে ছিলেন ওনার, আর ওনার বাবা দিতে যাচ্ছিলেন, সেই রকম কেস মানে সেই রকম পার্সপেক্টিভ থেকে আমি দেখিয়েছি, বুঝতে পারছো তো কোনটা, ওই যে বেরোনোর সময় কমপ্লেক্স থেকে বেরোচ্ছে, আগুনটা সরে যাচ্ছে, ঠিক আছে, আর লাস্টের ওই হলো মানে আমাদের সিনেমাটা উঠলো, পড়ে গেল, 1.5 ঘন্টার মতো পড়ে গেল, দিয়ে ইন্টারভেলে উঠলো, আবার পড়লো মানে একটু পড়লো, দিয়ে কিন্তু উঠে গেল লাস্ট 40 মিনিট, এমন উঠলো দিয়ে কিন্তু মানুষের এক্সপেকটেশন বেড়ে গেল, মানে লাস্টে একদম হাই নিয়ে চলে গেল। এবার ওটাই উনি বলেছেন যে আমি যদি প্রভাসকে ওইভাবে না দেখাতাম যে মানে জোকিং করছে, মানে জোক ক্র্যাক করছে, তারপরে এরকম ফানি একটা ক্যারেক্টার যে কিনা শুধু নিজের ধান্দা বোঝে, হ্যাঁ, অন্য কিছু জানে না যে কি সুপার পাওয়ার আছে, আমি একটা দৈবিক পার্সন, মানে আমি একজন মিথোলজিক্যাল পার্সন, আমার এত ক্ষমতা রয়েছে, আমি একজন মানে ভগবানের অংশ, এইসব আমি কিছু জানি না। তাহলে এইটা যদি আমি প্রথম থেকে দেখাতাম বা হিন্টও দিতাম ওইভাবে, তাহলে ওই হাইটটা কিন্তু অডিয়েন্স পেতো না, কারণ অডিয়েন্স বুঝে গেছে যে এটা ভাই এই জিনিস, কারণ অডিয়েন্স কিন্তু বড় বড় ক্রিটিক থেকে শুরু করে সবাই কেউই ধরতে পারেনি, মানে ধরেছিল হচ্ছে প্রভাস হচ্ছে ভৈরবা মানে মহাদেবের একটা অংশ ধরেছিল, কিন্তু কর্ণ যে হবে সেটা কেউ ধরতে পারেনি। হ্যাঁ, এবার আমি দেখেছি, আমি তো লাস্টে ভাবলাম কি হলো রে ভাই, কিভাবে ক্লাইম্যাক্স এন্ড করছে, ধরে নিয়ে চলে যাচ্ছে, প্রভাসের দিকে উল্টে পড়ে আছে, আমার এরকম মনে হয়েছে, ঠিক আছে, তো ওই যে হাইটা দিয়েছিল লাস্ট 30 মিনিট, হ্যাঁ, এবং তার থেকে বড় কথা হচ্ছে এবং পারফরমেন্সের জন্য বেরিয়ে গেছে, মানে এবং প্রভাসের মানে 40 মিনিট, ওই লাস্ট 40 মিনিট, মানে আমি বলছি মানে গোটা সিনেমাটাকে যদি সাইডে সরিয়ে দেওয়া হয়, এবং লাস্ট 40 মিনিট যে প্রভাসের যে পারফরমেন্স, সেইটা একটা আলাদা, মানে আলাদা, আর কি বলে এই 2 ঘন্টা আই থিঙ্ক 10 মিনিট 20 মিনিট এই যে এটা একটা আলাদা ধরনের পারফরমেন্স, মানে দুটো আলাদা অ্যাজ ইফ পার্টস হয়ে গেল, মানে দুটো আলাদা ফিল্মের মতন। তো এইখানে একটা ব্যাপার আছে, আর তার থেকে বড় কথা হচ্ছে যে মিস্টার বচ্চনের পারফরমেন্স অসাধারণ ছিল এই বয়সে, যা তিনি পারফরমেন্স ডেলিভার করেছেন। আর কামাল হাসান তো হ্যাঁ, কামাল হাসান 3-4টে সিনে এসেছে, আমি আবার বলতে যাচ্ছিলাম সুতিয়া, বুঝতে পেরেছি, আসলে আমাদের আর বললাম না, তো আসলে 3-4টে সিন আছে, কারণ এটা হচ্ছে ওনাদের ইন্ট্রোডাকশন। পরের সিনেমাতে লাস্টে দেখবা এবার উনি বললেন যে আব মে যাউন না, এবার থাকবে কামাল হাসান মানে সিনেমা, এখন এক্সটেন্ডেড কেমিও হিসেবে ছিলেন বা কেমিও হিসেবে 3-4টে সিনে খেয়ে ফেলেছেন সবাইকে, মানে এত ওনারা ভালো অভিনেতা, উত্তর তো স্বাভাবিক।
তো এই হচ্ছে ব্যাপার, মানে এবার এইটা কিন্তু কিছুটা ক্ষেত্রে উনি ভালো করেছেন, মানে এই যে এক্স ইকুয়াল টু প্রেমের কথা বললে এখানে কিন্তু সৃজিত মুখার্জি পারেনি আর কি, কনসেপ্টটা ভালো ছিল, বাকি কিছুই হয়নি একদম। এখানে। তাও তো তিনি পেরেছেন, না হলে কিন্তু সিনেমাটা 1000 কোটি পর্যন্ত পৌঁছাতে পারতো না। আর যদি নাও হতো, যেমন সবাই বলেছিল যে যেহেতু এত বাজেট সিনেমা, 600-700 কোটি টাকা বাজেট, এটা যদি না হতো কালকে ইউনিভার্স হতো না। এটা যে 3টে পার্টে আসছে এবং পরের পার্টের বাজেট আরো বেশি, হ্যাঁ, তো এটা আসলে কোন প্রোডিউসার সভাপতি তো করবে না, বা যদি বারবার লস খেতে যাবে, একদমই তাই। তো এটা রিস্কটা নেবে না। এবং কিছুটা ক্ষেত্রে কিন্তু, কিছুটা না বলবো, আই থিঙ্ক 50% নাগার্জুন এক্সেল করেছেন আর 50% এক্সেল করেননি, বিকজ অফ ওনাকে সব কিছু ব্যালেন্স করতে গিয়ে উনি কোথাও গিয়ে মানে টালমাটাল, মানে ইমব্যালেন্স হয়েছেন আর কি। এটা আচ্ছা, আবার সাউথ থেকে বাংলাতে ফিরছি। আমরা শুনছি, এখনো টোটালটা কনফার্ম হয়নি, যে রঘু ডাকাত এবং রঘু ডাকাত রিলিজ করবে তো দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স থেকে, আর রক্তবীজ উইন্ডোজ থেকে রিলিজ করা হবে এই কামিং পুজো, আসছে পুজোতে। তো এই দুটো একটা হাইলি অ্যান্টিসিপেটেড ফিল্মস, রক্তবীজ বলেছি, হাইলি অ্যান্টিসিপেটেড ফিল্মস এই দুটো। তো এই দুটো একই সাথে কেমন, মানে বক্স অফিস কেমন দেবে বা একই সাথে কিরকম চলবে, এবং হচ্ছে যে এই দুটো মানে সিনেমা কি ক্ল্যাশ করবে দুটোর সাথে, আর আরো সিনেমা এইটার এই একটা পার্টিকুলার উইন্ডোতে ভরবার কি কোনো দরকার আছে, না এই দুটো সিনেমা হলে মানে বেশি ভালো হয় আর কি, মানে বাংলা অডিয়েন্সের মোট কথা রেসপন্সটা কি হবে সেটা নিয়ে বল। ঠিক আছে, রঘু ডাকাত চলবে এবং উইন্ডোজের রক্তবীজ 2 চলবে। কে জিতবে আমি বলতে পারছি না, কিন্তু খুব হাড্ডাহাড্ডি হবে, এটা বলে দেওয়া খুব মুশকিল যে কে জিতবে, কিন্তু দুজনেই ভালো কালেকশন করবে, কারণ দুজনেরই একটা অডিয়েন্স রয়েছে। উইন্ডোজের তো আছেই, আর দেবের তো আছেই, দেবের তো স্টারডম আছে। আর দেব যখন ওইভাবে ফিরবে আফটার খাদান, তখন তো আরো মানে একদম একটা থাকবে, হাইটেন্ড মানে এক্সপেকটেশন থাকবে। আই থিঙ্ক মানে ভালো চলাটাই ভালো আর কি। না সে তো অবশ্যই ভালো চলাটাই ভালো, না সেটা তো হ্যাঁ ভালো চলাটাই ভালো, কিন্তু আর সিনেমা রিলিজ করা উচিত না, মানে ওই দুটো সিনেমা রিলিজ। এবার পুজোর উইন্ডোতে কি হয় না, যে সবাই চাই যে মানে যে যা বাচ্চা করছে মানে রিলিজ করে দিতে, কারণ ওই 4 দিন তাহলে খুব ভালো ব্যবসা হয়। বাকি দেখে নেয় যে যা এই 4 দিন যা হবে রে ভাই হবে, যা হবে। তো কিন্তু করা উচিত নয়, তাহলে এই যে বড় সিনেমা দুটোর যে মানে পোটেনশিয়াল, ওরাটা হারিয়ে যাবে, বক্স অফিসের যে মানে ক্রাউড ফুল করার যে ক্ষমতাটা, সেটা কিন্তু এই তালে গোলে করতে গিয়ে কিন্তু হয়ে যেতে পারে, মানে সবকিছু। কারণ এত আমাদের এখানে এত হল নেই যে সবাইকে স্পেসিফিকলি 200-300 করে এরকম করে শো দিয়ে দেখানো। একটা বড় সিনেমা সবসময় একটা বড় রিলিজ পাবে, তারপরে ছোটগুলো মাঝারি পাবে, কিন্তু সবকিছুই যদি একটাতে হয়, তারপরে আবার ধরো হিন্দি সিনেমা আছে, সাউথের সিনেমা আছে, আর এখানকার লোক ওই রকমই, যে আমি ভাই সব রকম দেখবো, কারণ আমরা ভাই লিবারেল লোক। আর বাঙালি অডিয়েন্স কিন্তু বাঙালি ছবিকে এমনিতেই এমনি সাইড সরিয়ে রেখে দিয়েছে। তো আজকে এই পর্যন্তই থাক। আমরা এরপরে আমরা যেটা ভাবছি সেটা হলো, এবার এখন থেকে ভিডিওস কিন্তু রেগুলারই আসবে, একটা তো আসবে উইকে, মানে বড় ভিডিওস যেগুলো 20-25 মিনিটের মতো হবে। এবং সাথে হচ্ছে আমরা যে আর একটা চ্যানেল খুলবো, দ্য সিনেমা ডিএনএ ক্লিপস বলে, এই চ্যানেলটারই সাবস্টিটিউট, ওটা জাস্ট আলাদা ক্লিপস গুলো হবে। এবং ওখানে যদি আমরা পারি যে শর্টসের জন্য যদি আলাদা চ্যানেল না করি, তাহলে হয়তো শর্টস ওইখানে চলে যাবে, আর যদি শর্টসের জন্য আলাদা চ্যানেল করতে পারি তাহলে এটা আলাদা করব। যত সম্ভব হবে না ওইখানটাতেই ওই ক্লিপিংস গুলো রেগুলার দিতে পারলে একটা ব্যাপার, শর্টস গুলো যাবে, শর্টস গুলো। তো যাই হোক, আমরা সামনের দিন বিনোদিনী নিয়ে আমরা আলোচনা করব, এবং সত্যি কিছু নেই ওটা নিয়ে পারলে আলোচনা করব, সৃজিত মুখার্জি, সেটা নিয়েও আলোচনা হবে সামনের দিন। তাড়াতাড়ি আসবে ভিডিও, আপনাদেরকে একটু অ্যাসিওর করছি। এবং একই সাথে হচ্ছে যে হ্যাঁ, আরেকটা কথা বারবার বলতে ভুলে যাচ্ছি, সেটা হলো যে সাউথের মার্কোনি মোস্ট ব্রুটাল ফিল্ম ইন ইন্ডিয়া, ইন দি ওয়ার্ল্ড, জানি না, দেখিনি এখনো, লোকে বলছে, আমিও দেখিনি, দেখবো। ভালো লাগেনি অনেকে, কিন্তু ওসব ম্যাটার করে না আমার কাছে, ইউক্তি ঠাড়ে যা আসে আমার খুব ভালো লাগে, আমি ওই জন্য
দেখবো, দেখে রিভিউ একদম দুজন একদম একদম। যাই হোক, তো এইটা আসছে। আর হ্যাঁ, আরেকটা হলো বিনোদিনীতে রুক্মিণী মৈত্রকে কেমন লাগছে, জাস্টিফাই কতটা করতে পেরেছে? জাস্টিফাই করতে পারলো কিনা ক্যারেক্টারটা। দেব মানে দেব তো বলেছেন যে হ্যাঁ পেরেছে, ওর পারফরমেন্স দিয়ে ঢেকে দিয়েছে। তো এটা নিয়ে আমরা সামনের দিন আলোচনা করবো। এবং রুক্মিণী মৈত্র আমার খুব নিজস্ব ক্যারেক্টারটাকে ভালো লেগেছে। যাই হোক, এটা নিয়ে আজকে বলছি না, সামনের দিন বলবো। নমস্কার। নমস্কার।